17ই সেপ্টেম্বর একদম সকালবেলা উড়িষ্যার কেওনঝড়ের গোয়ালঘাট বলে একটা এরিয়া আছে এবং সেইখানে একটা মানুষ একটু জঙ্গলের দিকে যাচ্ছে। আমরা যারা বাঙালি তারা সবাই জানি উড়িষ্যার কেওনঝড় বাঙালিদের কাছে একটা ফেমাস টুরিস্ট স্পট, চারিদিকে পাহাড়। ইভেন আমিও কয়েকদিন আগে এই কেওনঝড় থেকেই ঘুরে এসেছি। যারা আমার ফেসবুক ইনস্টাগ্রাম টুকটাক ফলো করেন তারা জানেন আমি এই বিষয়ে টুকটাক রিলও বানিয়েছিলাম। তো যাই হোক, সেই কেওনঝড়ে জঙ্গল টাইপের এরিয়াতে একটা মানুষ হঠাৎই দেখতে পায় যে রাস্তার নিচের দিকে একটু ধস মতন নেমেছে প্রচুর বৃষ্টির জন্য। সে একটু কাছে যায়, দেখে যে ধসটা খুব বড় কিনা, তাহলে অথরিটিকে সে খবর দেবে। কিন্তু দ্যাট দ্য মোমেন্ট সে একটা মানুষের হাত দেখতে পায়, কাছে যায় এবং কাছে যাওয়ার পর সেই হাতটা অটোমেটিক নিচে থেকে উঠে আসে এবং সে ভয় পেয়ে ভূত ভূত বলে চিৎকার করতে করতে তার গ্রামে যায়, গ্রামের সবাইকে বলে। অ্যান্ড দেন তারা পুলিশকে খবর দেয়, পুলিশ আসে, গ্রামবাসী আসে, এসে ওইখানে গিয়ে তারা দেখে একটা বডি আছে এবং তার হাতটা অদ্ভুতভাবে উঠে আছে এবং যেটাকে দেখে গ্রামবাসীর মধ্যে কোনো এক গ্রামবাসী ভূত ভেবে সবাইকে জানায়। পুলিশ এবার ওই বডিটা ওখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করে। তার আগে পুলিশ এটা ডিসাইড করতে থাকে যে এই বডিটা কার হতে পারে। অ্যারেস্ট থানা থেকে এবং দূরের যেসব থানা থেকে মিসিং কমপ্লেনগুলো আছে সেগুলো এক এক করে তারা চেক করতে থাকে এবং সেই সমস্ত কিছু চেক করতে গিয়ে তাদের একটা নাম নজরে আসে। সেটা হচ্ছে একটা পুলিশ কনস্টেবল যে ভুবনেশ্বরে কাজ করতো, যার নাম হচ্ছে শুভমিত্রা। তার সাথে এই বডির ফেসের অনেকটা মিল আছে। তো সেই ক্ষেত্রে এটা কি তাহলে সেই নিখোঁজ হওয়া শুভমিত্রা? সেইটা জানার জন্য ভুবনেশ্বর পুলিশকে ফটো পাঠানো হয়। ভুবনেশ্বর পুলিশ শুভমিত্রার মা বাবাকে এই ফটোটা দেখায়। তারা প্রাইমারিলি কনফার্ম করে যে হ্যাঁ, এটা তাদেরই মেয়ে। সঙ্গে সঙ্গে পুলিশের একটা টিম ভুবনেশ্বর থেকে 170 কিলোমিটার দূরে কেওনঝড়ের ওই জায়গায় পৌঁছায়। জেসিবি দিয়ে পুরো জায়গাটা প্রথমে ক্লিয়ার করা হয়, যেহেতু ধস নেমেছিল। তারপর শ্রমিকদের দিয়ে ওই বডিটা যখন তারা বার করতে যাবে তখন সেই বডির আর একটা হাতও অদ্ভুতভাবে উঠে আসে। শ্রমিকরা ভয় পেয়ে যায়, তারা ভূত ভূত বলে ওই কাজটা আর করতেই চাচ্ছিল না। পুলিশের অনেক ধমকানো এবং বোঝানোর পর তারা ওই বডিটা ওখান থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। আজকের ঘটনায় আপনারা দেখবেন যাকে পুলিশ সমস্ত জায়গায় খুঁজছে, যাকে খোঁজার জন্য অযোধ্যা চলে গেছে, যাকে খোঁজার জন্য মথুরা চলে গেছে, সে পুলিশের সাথেই 24 ঘন্টা ধরে গাড়ির ডিকি করে ঘুরছিল। আজকের যে ঘটনা আছে সেই ঘটনায় আপনারা আরও একটা জিনিস জানতে পারবেন যে আমাদের মধ্যেই কত সিরিয়াল কিলার লুকিয়ে আছে, যারা নর্মাল আমার আপনার মতন কথা বলছে, তারা কাজে যাচ্ছে, কিন্তু আমরা জানি না, কোনোদিন জানতে পারবও না। কিন্তু ছোট্ট একটা ভুল সমস্ত কিছু অনেক মানুষের এক্সপোজ করে দেয়। আজকে আমিও একটা কোশ্চেনের উত্তর অনেক দিন পরে পেয়েছি। সেটা হচ্ছে যখন একটা বডি পুলিশ উদ্ধার করে তখন সেই বডিটাকে একটা প্লাস্টিকে র্যাপ করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যায়। আমার দেখে না প্রচণ্ড ব্যাপারটাকে খারাপ লাগতো যে এইভাবে কেন একটা বডিকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে একটু সম্মানের সাথে তো নিয়ে যাওয়া উচিত। তো এই কোশ্চেনটা যদি আপনার মনে এসে থাকে তাহলে এই ভিডিও শেষে আপনি তার একটা পারফেক্ট সায়েন্টিফিক উত্তর পাবেন। সেপ্টেম্বরের 6 তারিখ 2025 শুভমিত্রা তার কাজের উদ্দেশ্যে রওনা দেয়। সকালবেলা সে ডিউটি জয়েন করে এবং 12 ঘন্টার একটা রিগোরাস ডিউটি করার পর সে থানা থেকে বেরিয়ে যায় এবং থানা থেকে ওই যে বেরোলো তাকে তার ফ্যামিলি মেম্বাররা অনেকবার ফোন করে আর পায়নি। অ্যাকচুয়ালি সকালবেলা থেকেই ফ্যামিলি মেম্বাররা ফোন করছিল। তারা ভাবছিল যে শুভমিত্রা ফোন ধরছে না, নিশ্চয়ই সে কোনো আলাদা অ্যাসাইনমেন্টে আছে, সেইখানে হয়তো ফোনটা ধরা যাবে না। পুলিশের কাছে তো এরকম হয়েই থাকে, তো সেই ক্ষেত্রে তারা খুব একটা চিন্তা করেনি। কিন্তু সন্ধ্যেবেলা 7টা-8টার সময়ও যখন শুভমিত্রার ফোন তারা না পায় তখন তারা কি করে, যত কলিগ ছিল, যত বন্ধু বান্ধব এই শুভমিত্রার ওই ভুবনেশ্বরে ছিল যেখানে সে থাকতো, সেই রেন্টেড হাউসে সমস্ত জায়গায় তার ফ্যামিলি মেম্বাররা ফোন করতে থাকে। এবার পুলিশ যেসব কলিগ ছিল তারা সবাই বলে যে হ্যাঁ, শুভমিত্রা সকালে এসেছে, 12 ঘন্টা ডিউটি করে এই তো খানিকক্ষণ 1-1.5 ঘন্টা আগে বেরিয়েছে, হয়তো পৌঁছে যাবে। সেই রাতটা ফ্যামিলি ওয়েট করে। কিন্তু তারপরও যখন শুভমিত্রাকে ফোনে তারা পায় না তখন সিনিয়র পুলিশ অফিসারদের সাথে তারা কন্ট্যাক্ট করে অ্যান্ড তারা তদন্ত শুরু করে এবং এই তদন্তে প্রথমে কিন্তু কোনো কমপ্লেন করা হয়নি। প্রথমে পুলিশ অফিসাররা যে রেন্টেড হাউসে এই শুভমিত্রা থাকতো সেখানে যায়।
সেখানে গিয়ে তারা দেখে রুমটা লক করা আছে। রুমটার লক তারা ভাঙে, ভিতরে গিয়ে দেখে সমস্ত কিছু নর্মাল। বিছানার উপর শুভমিত্রার ফোনটা পড়ে আছে এবং এইটা দেখে তাদের আরও সন্দেহ হয় যে শুভমিত্রা কাজে গেছে, ফোনটা এখানে কেন রেখে গেছে। সেদিন যারা তার সাথে ডিউটিতে ছিল তারা বলে হ্যাঁ শুভমিত্রা সেদিন ফোনটা আনতে ভুলে গেছিলো, সেটা সে তাদের কাছে বলেছিল। এবার কেন সে ভুলে গেছিল? সে কি ইচ্ছা করে ভুলে গেছিল? সে কি কোথাও চলে গেল? এই জিনিসটা পুলিশ ভাবতে থাকে। কেন? পরিবারের সাথে পুলিশ কথা বলেছে এবং সেই কথা বলে জানতে পেরেছে যে লাস্ট 4-5 মাস অত্যাধিক কাজের চাপ এবং নানান বিষয়ে শুভমিত্রা কিন্তু খুব একটা শান্তিতে ছিল না। সে 4-5 মাস আগে কয়েক দিনের জন্য অযোধ্যা, মথুরা এই জায়গায় গেছিল। সেখানে যেসব আশ্রম আছে সেখানে গিয়ে ধ্যান ধারণা এই সমস্ত কিছু করেছিল এবং সে অনেককেই বলেছিল যে তার এত আর বিজি লাইফ ভাল লাগছে না, তার সমস্ত কিছু থেকে মুক্তি চাই। তাহলে সে কি সত্যি সত্যি এই অযোধ্যা বা মথুরা কোনো হিন্দু তীর্থস্থানে গিয়ে সন্ন্যাসিনী হয়ে গেল? পুলিশের একটা টিম তড়িঘড়ি উত্তরপ্রদেশের অযোধ্যা, মথুরা এবং নানান হিন্দু তীর্থক্ষেত্রে খোঁজ লাগাতে থাকে। একদিকে পুলিশের একটা টিম এই খোঁজ লাগাচ্ছে আর আর একদিকে পুলিশের আর একটা টিম অনলাইন এবং অফলাইনে এই শুভমিত্রার নিখোঁজের ব্যাপারে চারিদিকে প্রচার করছে। তাটি দেখে থাকে তাহলে যেন খোঁজ দেয়, এইরকম নানান ব্যাপার। পরিবারও তারা তাদের নিজেদের মতন খোঁজ চালাচ্ছে। ভুবনেশ্বরের পুলিশ সারা রাজ্যের প্রত্যেকটা পুলিশ স্টেশনে এই শুভমিত্রার ফটো পাঠিয়ে দিয়েছে যে কোথাও কোনো খবর যদি আসে। 6 তারিখ এই সমস্ত কিছু ঘটে। তারপর 7 তারিখ ইনভেস্টিগেশন ফুল দমে শুরু হয়েছে। তারপরে আরও ডিটেলিংয়ে যায় পুলিশ, চলে যায় অযোধ্যা, মথুরা, নানান পুলিশ স্টেশনে নানানভাবে খোঁজ করছে, কিন্তু শুভমিত্রার কোনো খোঁজ পুলিশ পাচ্ছেই না। 11 দিন পর কেওনঝাড় ঘাটগাঁও পুলিশের কাছ থেকে ভুবনেশ্বর পুলিশের কাছে ফোন আসে এবং তার সাথে সাথে একটা ফটো আসে এবং তার সাথে একটা মিস্ট্রি সলভ হয়ে যায় যে শুভমিত্রা কোথাও যায়নি, তার মৃত্যু হয়েছে। এবার তার এই মৃত্যুর পিছনে কে দায়ী সেটা তো ময়না তদন্ত বলবে। সে কি এটা নিজে করেছে? কিন্তু নিজে করলে এইভাবে কেন করছে? সে তো নিজের রুমেই করতে পারতো, যেহেতু তার অনেকগুলো মানসিক প্রবলেম হয়ে গেছিলো। নাকি তাকে কেউ মেরেছে? তার কি কেউ শত্রু ছিল? এবার দেখবেন পুলিশরা তো অনেক কেসে অনেক তদন্ত করে, তো সেই ক্ষেত্রে পুলিশের শত্রুর তেমন কোনো অভাব হয় না। অনেক সময় পুলিশ আছে ঘুষ খায়, তো যাদের কাছ থেকে ঘুষ নিয়েছে তাদেরকে ব্ল্যাকমেলিং করছে, তো এই কারণেও অনেক সময় অনেক পুলিশ অফিসারের মৃত্যু হয়। এই সমস্ত ব্যাপারে এবার পুলিশ তদন্ত করা শুরু করে। পুলিশের তদন্তে আর যত কলিগ আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং সেইখান থেকে তারা জানতে পারে যে আর এক কলিগ যার নাম হচ্ছে দীপক রাউত, তার সাথে এই শুভমিত্রার খুব ভালো সম্পর্ক ছিল। এই দীপক কিন্তু যখন সার্চিং হচ্ছিল সেই সময় ওখানেই ছিল। সে গাড়ি নিয়ে পুলিশের পিছনে পিছনে যাচ্ছিল, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছিল যে আমাদের এক সহকর্মী এইভাবে হঠাৎ করে হারিয়ে গেল, তো সেই ক্ষেত্রে আমাদের তো খোঁজা উচিত। সে সবাইকে উৎসাহ দিচ্ছিল। পুলিশ এবার এই যে দীপক আছে তাকে একটু তদন্ত করে, কোশ্চেনিং করে এবং যে রাস্তা আছে ভুবনেশ্বর থেকে ঘাটগাঁও কেওনঝাড় যাওয়ার, সেই রাস্তায় প্রত্যেকটা সিসিটিভি চেক করতে থাকে এবং সেই সমস্ত কিছু চেক করতে গিয়ে একটা টোল গেট পড়ে। সেই টোল গেটে তারা সমস্ত গাড়ির নাম্বার সমস্ত কিছু চেক যখন করছে তখন একটা গাড়ির নাম্বারে তারা স্টপ হয়ে যায়। সেটা হচ্ছে এই দীপক রাউতের গাড়ি। এবার দীপক রাউতকে যখন বলা হয় যে তোমার গাড়ি সেপ্টেম্বরের 6 তারিখে যেদিন এই শুভমিত্রা মিসিং গেছিল সেই দিনই ওখানে কেন গেল, তখন দীপক বলছে না আমার ওখানে একটা আত্মীয় থাকে এবং সেই আত্মীয়কে দেখতে আমি ওখানে গেছিলাম এবং ওখান থেকে ফেরত আসার পথে ওখানে একটা কালী মায়ের মন্দির আছে, সেখানে পর্যন্ত আমি গেছিলাম। মন্দিরের সামনে আমি একটা সেলফিও তুলেছিলাম, সেটা সে পুলিশকে দেখায়। পুলিশ বিশ্বাস করে। পুলিশ এবার ডিসাইড করে এই শুভমিত্রার যে ডিজিটাল ফুটপ্রিন্ট আছে সেটাকে ট্র্যাক করবে এবং সেটা ট্র্যাক করতে তারা দেখতে পায় 6 সেপ্টেম্বর সে বাড়িতে ফোনটা রেখে গেছে। কিন্তু ওই ফোনটা রেখে যাওয়া একদিকে খুনির যেমন হেল্প করেছিল, কিন্তু ইন দ্য লাস্ট খুনির সব থেকে বড় দুঃস্বপ্ন ওই ফোনটাই হয়ে দাঁড়ায়। ফোনটা লক করা ছিল, সেটা লকটা খুলতে আরও 1.5 দিন লাগে। লকটা খোলা হয় এবং খোলার পর তারা যেসব মেসেজ দেখে সেই সমস্ত মেসেজের কেন্দ্রবিন্দু ছিল তাদেরই এক সহকর্মী কনস্টেবল দীপক রাউত। এই দীপক রাউতের সাথে শুভমিত্রা প্রচুর কথা বলেছে, তাদের মধ্যে একটা রিলেশন আছে সেটাও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং এটাও জানা যাচ্ছে যে শুভমিত্রা
বারবার এই দীপকের কাছে 20 লাখ টাকা ডিমান্ড করছিল এবং সেই ডিমান্ড করার পিছনে কারণটা ছিল একটা সময় শুভমিত্রা এই দীপককে 10 লাখ টাকা ধার দিয়েছিল। সেটা যেহেতু অনেক দিন আগে হয়ে গেছিল, সেই ক্ষেত্রে সে বলছে সুদ সমেত আসলটা ফেরত দাও, যেটা দিতে হবে তোমাকে 20 লাখ টাকা। কিন্তু এই ক্ষেত্রে দীপক বারবার বলছিল আজ দেবো, কাল দেবো, আমি ব্যবসা শুরু করব, একটু ওয়েট করে যাও। তারপরে পুলিশ আরও ডকুমেন্ট, আরও সমস্ত কিছু চেক করতে গিয়ে জানতে পারে যে শুভমিত্রা বিবাহিত, দীপক সে বিবাহিত এবং এই দুজন কাকে বিয়ে করেছে? একে অপরকে বিয়ে করেছে। যখন শুভমিত্রার ফ্যামিলিকে বলা হয় আচ্ছা আপনাদের মেয়ে বিবাহিত ছিল, এই ব্যাপারে কি আপনারা জানেন কিছু? তখন শুভমিত্রার ফ্যামিলি বলে যে না, আমরা কিচ্ছু জানি না। তখন এই দীপকের ব্যাপারে বলা হয়, তখন শুভমিত্রার ফ্যামিলি বলে যে না, কোনোভাবেই দীপকের সাথে তার বিয়ে হতে পারে না, বিয়ে হলেও আমরা তো অন্তত জানবো। পুলিশ দেখায় এই দেখুন কোর্ট ম্যারেজ তারা করেছে কয়েক মাস আগে। শুভমিত্রার ফ্যামিলিও চমকে যায়। এবার এই প্রমাণটা দীপকের সামনে রাখা হবে। দীপক নানানভাবে টাল বাহানা করছে, আমি এটা করিনি, আমি ওটা করিনি, কিন্তু ইন দ্য লাস্ট পুলিশের সামনে পুলিশ ফেল করে যায় এবং সেইখানে দীপক বলতে শুরু করে যে আমার না গলার কাঁটা হয়ে গেছিল এই শুভমিত্রার সাথে আমি বিয়ে করেছিলাম এবং এই বিয়ে করে আমি তার কাছ থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিলাম এবং এই 10 লাখ টাকা ধার নেওয়ার পর কোথাও না কোথাও আমাদের মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছিল না। এই শুভমিত্রার অনেক রকম প্রবলেম ছিল, সে মানসিক অবসাদে টুকটাক ভুগছিল, এদিক সেদিক চলে যেত, মাঝে মাঝে এদিক ওদিক ছুটি নিত, আমাকে বলতো তার পুলিশের চাকরি ভালো লাগছে না। সে তো একবার অযোধ্যা মথুরা চলে গেছিলো, সেখানে সে প্ল্যান করছিল সমস্ত কিছু ছেড়ে ওখানেই থাকবে, ফিরে এসে আমাকে আবার 20 লাখ টাকার ডিমান্ড করে, আমি কোথা থেকে দেবো? তো এই কারণে আমি বিপদ বুঝে 6 সেপ্টেম্বর তাকে ডাকি। তার কাছে ফোন ছিল না, আমরা সিক্রেটলি অন্য জায়গায় দেখা করি, ভুবনেশ্বরের এমন একটা রাস্তা চুজ করি যেখানে না আছে সিসিটিভি, না আছে মানুষজনের দেখা সাক্ষাৎ। তো সেইখানে গিয়ে গাড়ির মধ্যে আমরা যখন কথাবার্তা বলছি আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আমি তাকে গলা টিপে হত্যা করি এবং হত্যা করার পর গাড়ির ডিকিতে তার বডিটা রাখি এবং রেখে আমি যখন বাড়িতে যাই তারপরেই অন্যান্য সহকর্মীদের কাছ থেকে খবর আসে যে শুভমিত্রা মিসিং গেছে। আমি গাড়িটা নিয়ে আপনাদের সাথেই সারা জায়গায় ঘুরে বেড়াই। এখন আমি আপনাদের সাথে শুভমিত্রাকে খুঁজছি, সেই সময় কিন্তু শুভমিত্রা অন্য কোনো জায়গায় নেই, আমার গাড়ির ডিকিতেই আছে। এবং এই যে খোঁজ পর্ব আছে তার প্রথম পর্ব মিটে গেলেই আমি সুযোগ বুঝে ওই রাতেই রওনা দিই কেওনঝড়ের ঘাটগাঁও এরিয়াতে। ওইখানে আমার এক আত্মীয় থাকে, তো অ্যালিবাই আমি অলরেডি ক্রিয়েট করে ফেলেছিলাম। তারপর এটাও জানি ওইটা বেশ একটা ঘাট সেকশন, চারিদিকে পাহাড় আছে, জঙ্গল আছে, নদী আছে, তো ওইখানে যদি বডিটা আমি পুঁতে দিতে পারি তাহলে কেউ কোনোদিনও খোঁজ পাবে না। আমি এটাও জানতাম যে টোল গেটে আমার গাড়ির যে নাম্বার প্লেট আছে সেটা দেখা যাবে, আপনারা আমাকে কোশ্চেন করবেন। তো এই কারণে আত্মীয় বাড়ির অ্যালিবাই আমি দিই। তার সাথে সাথে ওখানে যে একটা কালী মায়ের মন্দির আছে সেই মন্দিরে গিয়ে একটা ছবি তুলেও আসি যে আমি মন্দিরে এসেছি, সেলফি তুলেছি, নর্মাল একটা ভিজিট ছিল, এখানে কোনোভাবে শুভমিত্রা জড়িত না, সেটা যাতে আপনারা বুঝতে পারেন। কিন্তু সমস্ত কিছুতে প্রবলেম হয়ে গেল, যেহেতু আমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছি সেই ক্ষেত্রে আপনারা ওই রেজিস্ট্রি পেপার মাধ্যমে আমাকে এত ফোর্স করতে পেরেছেন। কিন্তু পুলিশের না তখনও মনে হচ্ছে যে ডাল মে কুছ কালা হয়, এ অনেক কিছু লোকাচ্ছে। যেহেতু পুলিশ অফিসার তদন্তের অনেক কিছু জানে, পুলিশ অফিসাররা আর কোনো রাগ ঢাক না করে স্পেশাল টনিক তাদের সহকর্মীকেই দিয়ে দেয়। অ্যান্ড সহকর্মী এইবার ফাইনাল জিনিসটা বলে যেটার কারণে সে এই শুভমিত্রাকে খুন করেছে। সেটা হচ্ছে শুভমিত্রাকে বিয়ে করার কারণ ছিল কোনো ভালোবাসা না, জাস্ট সে চেয়েছিল শরীরটা ভোগ করবে এবং এই শরীর ভোগের আগেই সে একটা শুভমিত্রার নামে 1 কোটি টাকার ইন্স্যুরেন্স করিয়েছিল যে শুভমিত্রা মারা গেলে তার কিছু হলে পুরো 1 কোটি টাকা এই দীপক পাবে। এইটা শোনার পর পুলিশ একটু নিশ্চিন্ত হয় এবং ভাবে যাই হোক এই কেসটা সলভ হয়ে গেল। যেই না পুলিশ এটা ভেবেছে তাদের তদন্ত আবার রিওপেন করতে হবে, তার কারণ এই দীপক আগেও একবার বিবাহিত ছিল, এইবার তার ওয়াইফ মারা যায় এবং সেই ওয়াইফ যার নাম হচ্ছে অপর্ণা, সে একটা রেভিনিউ অফিসার ছিল এবং একটা রেভিনিউ অফিসার হয়ে সে একটা কনস্টেবলকে বিয়ে করেছিল। এরকম সাধারণত দেখা যায় না, কিন্তু এই ক্ষেত্রে বিয়ে হয়েছিল 2018-তে। এই বিয়ে হওয়ার পর একদিন যেতে না যেতেই দীপক তার ওয়াইফের নামে 1 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স পলিসি নেয় এবং অদ্ভুতভাবে 2-2.5 বছর পর ওনার একটা অদ্ভুতভাবে অ্যাক্সিডেন্ট হয় এবং তাতে মৃত্যু হয়ে যায় এবং সেই ক্ষেত্রে পুলিশের খুব একটা তদন্ত হয়নি, সমস্ত কিছুই
টালমাটাল করে দিয়েছিল এই দীপক। এই জিনিসটা যখন অপর্ণার বোন এসে বলে তখন পুলিশ আরও চমকে যায়। এবার পুলিশ তাকে কোশ্চেন করে এই ব্যাপারে। দীপক জানে যে আমি যদি ডাইরেক্টলি অপর্ণার ব্যাপারে কিছু না বলি তাহলে অপর্ণার কেসে কোনো প্রমাণ পুলিশ বার করতে পারবে না, যেহেতু তার দেহটা দাহ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে অনেক টালমাটাল করে, কিন্তু পুলিশ এবং অপর্ণার যে ফ্যামিলি মেম্বাররা আছে তারা ক্লিয়ারলি বিশ্বাস করছে অপর্ণাকে মারার পিছনে এই ইন্স্যুরেন্স পলিসি এবং দীপকের লোভ ছিল। পুলিশরা তো কখনো নিজের মুখে সিরিয়াল কিলার পাওয়া গেছে এই জিনিসটা স্বীকার করে না। তবে এই ক্ষেত্রে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে দীপক আছে এখানে থামতো না যদি ধরা না পড়তো। আবারও এরকম কাউকে টার্গেট করতো এবং এইভাবে একটা সময় হয়তো নাম্বারটা যখন 10-12 হয়ে যেত তখন তাকে ধরে বলতো এত বড় একটা সিরিয়াল কিলারকে পাওয়া গেছে। আমরা আগেও দেখেছি পুলিশে চাকরি করা সিরিয়াল কিলার, সে আবার অন্তর্বাস কালেক্ট করত। মনে আছে ঘটনাটা? দেখে নেবেন, 1990 সালের দক্ষিণের ঘটনা। তো এইভাবে দীপক আপাতত জেলে আছে, তদন্ত আরও ইন্টেন্সিভ হয়েছে এবং প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে। পুলিশ বিশ্বাস করছে অপর্ণাকে খুন করাই হয়েছিল এবং এই খুনের পিছনে দীপকই দায়ী ছিল। এইবার আমি প্রথমে বলেছিলাম না যে পুলিশ যখন একটা বডি উদ্ধার করে তখন সেই বডিটাকে প্লাস্টিকে পেঁচিয়ে কেমন একটা ভাবে বেঁধে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য? কেন? পুলিশ কি সম্মান করতে পারে না? অ্যাকচুয়ালি কোনো একটা মানুষের মৃত্যুর পর সেই শরীরে জলের পরিমাণ কমতে থাকে, তো সেই ক্ষেত্রে কি হয় যে একটা খিচ আসে। এই কারণে অনেক সময় দেখবেন যে বলে না মৃতদেহ হঠাৎ করে উঠে বসেছে, হাত পা নাড়ছে। অ্যাকচুয়ালি ওগুলো কেন হয় জানেন তো? শরীরে যখন জলের কম হয় তখন খিস ধরে, এবং খিস ধরলে অনেক সময় শরীরের অনেক অঙ্গ হুট করে এরকম দাঁড়িয়ে উঠে পড়ে, অনেক সময় মানুষ তো বসেও পড়ে। তো সেই ক্ষেত্রে এখানেও কিন্তু এই রকমই হয়েছিল। অন্যান্য মানুষ যারা এই বিষয়ে জানে না তারা ওটাকে ভূত ভেবে ভয় পেয়ে গেছিল, ওয়ার্কাররা ভূত ভেবে কাজ করতে চাইছিল না। কিন্তু পুলিশ এই জিনিসটা খুব নর্মালি জানে, ময়না তদন্ত করে। তাদের সামনে তো এই জিনিসগুলো আকসার হয় যে ময়না তদন্ত করছে অ্যান্ড দেন টেবিলে হঠাৎ করে ডেড হয়ে এরকমভাবে উঠে বসেছে।